কখনো কখনো মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কি জানেন? প্রতিশোধ। বুকের ভিতরে জ্বলতে থাকা ক্ষোভের আগুন নেভাতে পেরিয়ে যায় এক মহাকাল। যেই ক্ষোভের সাক্ষী হয়েছে গোটা বিশ্ব। বিগত সময়ে আপনারা দেখেছেন এই ক্ষোভ আর হিংসার আগুনে পুড়ে ছাই হয়েছেন অনেকেই, করেছেন চিৎকার। তবুও তারা খুলে বলতে পারেননি মনের না বলা হাজারো কথা। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএটিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর এই আয়োজন নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দীর্ঘ ৮ বছর গুমের শিকার মীর আহমেদ বিন কাশেম, যিনি ব্যারিস্টার আরমান নামেও পরিচিত। আমরা কথা বলবো তার সাথে, জানবো তার থেকে তার সেই ভয়ের দিনগুলোর কথা। ব্যারিস্টার আরমান, আমি শুরুতেই স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এবং এসএটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুরুটা করতে চাই যে আপনি তো একজন আইনজীবী এবং পাশাপাশি মানবাধিকার কর্মী ছিলেন। এই গুমের বিষয়ে আপনি সোচ্চার ছিলেন, পুরো বিশ্বকে আপনি জানিয়েছেন, এটার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেছেন। সেই আপনি গুমের শিকার হলেন। ছোট্ট একটি শব্দ, কিন্তু এর ভয়াবহতা কত বিশাল সেটি আমরা ইতিপূর্বে দেখেছি। তো আপনি যে এই যে দীর্ঘ ৮ বছর গুম ছিলেন, শুরুটা আপনার কাছ থেকে জানতে চাই। যদিও ইতিমধ্যে আপনি বিভিন্ন জায়গাতে বলেছেন, তারপরেও জানতে চাই আপনার কাছ থেকে শুরুটা কিভাবে হয়েছিল। আমি আমার পিতা শহীদ মীর কাসেম আলী সাহেবের মামলায় নিয়োজিত আইনজীবী ছিলাম। জি। আমি যদিও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন জামাত নেতাদের সাজানো মামলায় ওনাদেরকে এখানে জড়ানো হবে, যেটা যখন বুঝতে পেরেছিল তৎকালীন জামাত ইসলাম নেতৃবৃন্দ, তারা একটি টিম গঠন করে, লিগ্যাল টিম। এবং লিগ্যাল টিমের দায়িত্ব দেওয়া হয় ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের কাছে, যিনি একসঙ্গে দুটো পরিচয় ছিল না। উনি একই সঙ্গে সিনিয়র আইনজীবী এবং জামাতের একজন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য। ওনাকে যখন এই দায়িত্ব দেওয়া হলো, তখন উনি টিম গঠন করছিলেন। আমি তখন জাস্ট ইংল্যান্ড থেকে পড়াশোনা শেষ করে ওনার চেম্বারে জয়েন করেছি আর কি। তখন আমার আব্বা গ্রেফতার হন নাই, তখনও কোনো জামাত নেতৃবৃন্দ তখনও গ্রেফতার হন নাই। কিন্তু যে কোনো সময় গ্রেফতার হতে পারবেন এমন একটা পরিস্থিতি বিরাজ করছিল। তখন উনি একদিন আমাকে ডেকে বলেন যে আমি একটা টিম গঠন করছি যারা এই মামলায় আইনি সহায়তা দেবে, আমাকে সেই টিমে উনি চান। তো আমি খুবই নিজেকে, আমি মনে করছি আমার একটা জন্য সম্মানের বিষয় যে আমি তখন একজন জুনিয়র আইনজীবী, মাত্র দেশ থেকে ফিরেছি। যদি এখানে বলে রাখা প্রয়োজন যে আমি সে সময় মিশরে পড়াশোনা করছিলাম। আমি যখন বারেরটা শেষ করলাম, ব্রিটিশ আইন নিয়ে পড়াশোনা শেষ করলাম, বাংলাদেশ আইনের ধারণা আগে ছিল। তখন আমার কাছে মনে হলো যে আমি ইসলামী আইন নিয়ে আমার পড়াশোনা করা উচিত। তখন আমি এই নিয়ে পড়াশোনা করার জন্য মিশরে চলে যাই এবং সেখানে আমি 1 বছর অবস্থান করি এবং পড়াশোনা চালাচ্ছিলাম এবং আমি খুব আগ্রহ পাচ্ছিলাম। আমি চাচ্ছিলাম এখানে আরও গভীর জ্ঞান অর্জন করব 2 আইনের, ইসলামী আইন এবং ব্যবহারিক আইন। তেমন সময় আমার পিতা আমাকে ফোন করেন, একদিন ফোন করে বলেন যে কোনো সময় আমরা গ্রেফতার হতে পারি, তোমাকে আইনি সহযোগিতা করতে হবে। আমি যদি গ্রেফতার হই তুমি চলে আসো। পিতার ডাক পেয়ে আমি সদস্য চলে আসি এবং তখন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের চেম্বার জয়েন করি। উনি তখন আমাকে এই টিমের সাথে সম্পৃক্ত করেন। আচ্ছা। এবং যেহেতু আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি, আমাকে উনি দায়িত্ব অর্পণ করেন আন্তর্জাতিক বিষয়ে যোগাযোগটা মেনটেন করার জন্য। যেহেতু এই যুদ্ধাপরাধ বিচারটি একটি জাতীয় আন্তর্জাতিকভাবে একটি হাই প্রোফাইল বিষয় ছিল, এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বিশেষ নজর ছিল। যেখানেই মানবতা বিরোধী অপরাধের বিচার হয়, যুদ্ধাপরাধের বিচার হয়, সেখানে বহির্বিশ্বের একটি মনোযোগ থাকে। বাংলাদেশ, আপনারা জানেন যে একটি অনুদান নির্ভর অর্থনীতি। আমাদের বাজেটের একটা বিরাট অংশ ঘাটতি থাকে, যেটা আমরা বিভিন্ন দেশ থেকে অনুদান এবং ঋণ নিয়ে সেটা চালাই। তো তাদের একটি দায়িত্ব থাকে যে যেই দেশকে তারা ঋণ দিচ্ছে, যাদের টাকায় যে এই দেশ চলছে, সেই দেশের সরকার ঠিকমতো চলছে কিনা, তারা কি সুশাসন করছে কিনা, ন্যায় শাসন আছে কিনা, জুলুম হচ্ছে কিনা, এগুলো বিভিন্ন দেশের দেখার দায়িত্ব। এই জন্য তারা এই বিচারটাকে তারা খুব যথেষ্ট মনোযোগ দিয়ে এটাকে ফলো করছিলেন। তো আমার উপর দায়িত্ব ছিল এদের সাথে সমন্বয় করার, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের পক্ষ থেকে, যেহেতু উনি খুব ব্যস্ত মানুষ ছিলেন। এই কাজটা যখন আমরা করতে যাই, তখন সবচেয়ে বেশি যেটা উপলব্ধি করি সেটা হচ্ছে যে গণমাধ্যমে, বাংলাদেশের গণমাধ্যমে শুধুমাত্র তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বক্তব্যই আসছে। আমরা যারা আসামি পক্ষের আইনজীবী ছিলাম, এই আইন সম্বন্ধে আমাদের যে ক্রিটিসিজম ছিল, যে সমালোচনাগুলো ছিল,
আইনি প্রক্রিয়ার ব্যাপারে যে অস্বচ্ছতা ছিল, সাক্ষী এবং বিচারকদের উপর যে চাপ এবং ভয়ভীতি প্রদর্শন হচ্ছিল, কিছুই বাংলাদেশের মিডিয়াতে আসছিল না। এটা খুব সম্ভবত 2013-14 সালের দিকের ঘটনা। এটা তো 12 থেকে শুরু হয়। জি, 10 সালে আনুমানিক 10 সালের দিকে তো প্রথম কেন্দ্রীয় নেতৃবৃন্দ গ্রেফতার হন। আমার পিতা গ্রেফতার হন 2012 সালে, আর বিচার কাজ শুরু হয় 2000। আপনাকে নিয়ে যাওয়া হয় 2016-তে। আপনার মূল আসলে অপরাধটা কি ছিল? আপনি কি মীর কাসেম আলীর ছেলে, এটাই আপনার অপরাধ ছিল, না জামাত সংশ্লিষ্টতা? আপনার কি মনে হয়? এটাই বলছি, যখন এক পেশে অবস্থা দেখছি যে মূল ধারায় কিছু আসছে না, তখন আমরা যেটা করা শুরু করলাম সেটা হচ্ছে প্রতিদিন শুনানির শেষে আজকে আদালতে কি হলো এবং এই ঘটনার সাথে কেমন করে এই যে আইনের বিচার হচ্ছে, সে আইনের সাথে কীভাবে আজকের এই ঘটনাটা সাংঘর্ষিক, বাংলাদেশের সংবিধানের সাথে আজকে যে ঘটনাটা ঘটলো বা যে জিনিসগুলো কোর্টে হলো সেটা কীভাবে সাংঘর্ষিক, এবং আন্তর্জাতিক স্বীকৃত মানবাধিকার যেসব আইন রয়েছে সেই সাথে এই ঘটনাগুলো কীভাবে সাংঘর্ষিক, এই ব্যত্যয়গুলো আমরা তুলে ধরতাম। আচ্ছা। এবং আমি আমার ফেসবুক পোস্টে, টুইটারে, ব্লগে এগুলো রেগুলার পোস্ট দিলাম, এভরিডে অন রেগুলার বেসিস। আজকে কোর্ট এই তারিখ, এই মামলার এই শুনানি ছিল, এইভাবে হয়েছে, এভাবে সাক্ষীকে হয়রানি করা হয়েছে, এভাবে সাক্ষীকে আদালত প্রাঙ্গণে গুম করা হয়েছে, এভাবে মামলা চলার মাঝখানে বিধি পরিবর্তন করা হয়েছে, আইন পরিবর্তন করা হয়েছে, এগুলো সব ন্যায় বিচারের পরিপন্থী। খুব অল্প সময় দেখলাম যে এই পোস্টগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়ে এবং তারা আমার সাথে যোগাযোগ করা শুরু করে এবং আরও বিস্তারিত জানতে চায়। একটা পর্যায়ে তারা যেটা করে, আমাদের এই সমালোচনাগুলো নিয়ে সরকারকে তারা জিজ্ঞেস করতো যে এই আইনজীবী, এই মামলায় নিয়োজিত আইনজীবী এই সমালোচনা করেছেন, সরকারের বক্তব্য কী? সত্যি কথা ছিল এই সরকারের কাছে আসলে সদুত্তর ছিল না। তারা তো ন্যায় বিচার করার চেষ্টাও তারা করছিল না, তারা চাচ্ছিল একটি শো ট্রায়াল করে ফাঁসি কার্যকর করবে। যখন তারা দেখলো যে সমালোচনার প্রশ্নের পর প্রশ্ন, সমালোচনার পর সমালোচনা আসছে এবং সেগুলোর উত্তর তারা সদুত্তর তারা দিতে পারছে না, তখন তারা সিদ্ধান্ত নেয় যে সমালোচক তাকে টার্গেট করবে। এভাবে আমি তখন পর্যন্ত এমন কিছু আজ করতে পেরেছিলেন যে এমন কিছু ঘটতে পারে আপনার সাথে? জি জি জি, আমার আপনাকে ফলো করা হচ্ছিল কিনা এমন কিছু? জি, আমার পিতার মামলা যখন ওনার ফাঁসির হয়ে যায়, ওনার আপিল শুনানি হয়, সব জায়গায় বড় বড় ধরনের অঘটন ঘটছিল। আপনারা সবাই জানেন, একজন বিচারপতি, অবশ্য পদবী বিচারপতি আমাদের মামলা পরিচালনা করতে চেয়েছিলেন, তাকে ভয়ভীতি দেখিয়ে তাকে মামলা থেকে সরিয়ে দেওয়া হয়। এটা একটি বড় ধরনের বিচার প্রক্রিয়ার হস্তক্ষেপ। এরপর প্রধান বিচারপতি, তৎকালীন প্রধানমন্ত্রী এস.কে. সিনহা সাহেব, উনি এই মামলার যে তথ্যপত্র প্রসিকিউশন নিয়ে এসেছিলেন সেটা প্রকাশ্যে সমালোচনা করেছেন যে এই ধরনের নিম্নমানের তথ্য এবং উপাত্ত কেমন করে প্রসিকিউশন, সরকারি আইনজীবীরা নিয়ে আসলো কোর্টের সামনে, এর জন্য প্রসিকিউশনকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, এই মন্তব্য করেছেন। এসব যখন একাধিক ঘটনা ঘটতে থাকে তখনই আসলে সরকারের প্রচন্ড। ওই দিনের ঘটনা থেকে এবার একটু আসতে চাই, যেদিন আপনাকে নিয়ে যাওয়া হলো 2016 সালে, খুব সম্ভবত আগস্ট মাসে। জি জি জি। সেই দিন আসলে কি ঘটেছিল? আমি চেম্বার থেকে ঘরে ফিরছিলাম। জি। এখানে উল্লেখ্য যে আমাকে গুম করার প্রায় 5 থেকে 7 দিন আগে আমার ঘরে আনুমানিক রাত 12:30টার দিকে, আমার গুম করার 5 দিন আগের কথা বলছি, সাদা পোশাকে অস্ত্রধারী লোক চলে আসে। আচ্ছা। এসে প্রথমে তারা ঢুকতে পারেনি, কারণ রাত 12টার পর গেট বন্ধ থাকে। আমি তখন একটি ভাড়া বাসায় থাকি, মিরপুর ডিওএইচএস। তাকে দারোয়ান তাকে ঢুকতে দেয়নি, তাকে মারধর করে তারা ভেতরে ঢুকে আমাকে আমার দরজায় এসে আমাকে দেখে প্রথমে বলে যে আমাকে আপনাদের সাথে যেতে হবে। ঠিক সেই মুহূর্তে তার মোবাইলে একটি ফোন আসে এবং উনি পরে বলে যে না ঠিক আছে যেতে হবে না, বলে আমাকে রেখে তারা চলে যায়। আমি যেটা পরে বুঝতে পারি যে তারা আমার লোকেশনটা নির্দিষ্ট করতে এসেছিল সেই দিন। আমি যেহেতু আমার নিজ বাসায় ছিলাম না, ভাড়া বাসায় ছিলাম, আমার লোকেশন নির্দিষ্ট করে তারা চলে যায়। এরপর যেদিন আমাকে গুম করা হয় সেদিন আমার পিছনে গাড়ি সারাদিন আমাকে ফলো করে এবং আমি যখন বাসায় চলে আসি আনুমানিক 11:30টার দিকে অস্ত্রধারী লোকরা আমার ঘরে উপস্থিত হয়। তারা বলে যে আমাকে তাদের সাথে যেতে হবে। তখন আমি তাদের পরিচয় জানতে চাই, বলি আমি একজন আইনজীবী, আমি সুপ্রিম কোর্টের রায় রয়েছে যে গ্রেফতার করতে হলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকতে হবে, তারা কোন বাহিনীর সদস্য সেটাকে তার প্রমাণ দিয়ে পরিচয়পত্র দেখাতে হবে, পরিচয়পত্র প্রমাণ দেখাতে হবে তারা এই বাহিনীর সদস্য, তারপর তারা আমাকে গ্রেফতার করতে পারে। আমি যখন এই জিনিসগুলো তাদের সাথে তর্ক বিতর্ক করছিলাম সে সময় তারা বললো যে আমাদের এসব কিছুই লাগে না, জোরপূর্বক আমাকে পরিবারের সামনে থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায়।
একটি ছোট্ট কথা আমার বলা প্রয়োজন যে আমি তখন খালি পাইছিলাম, জাস্ট চেম্বার থেকে ঘরে বেশি খেতে বসবো, আমাকে তখন টেনে হিচে তারা নিয়ে যাচ্ছিল, তখন পা খালি ছিল, মানে রাতের খাবারও তখন খাওয়া হয়নি, খেতে পারিনি। আমার মেয়েদেরকে আমি কখনো খালি পায়ে ঘর থেকে বেরোতে দিই না। ওরা দেখলো যে তাদের বাবা খালি পায়ে ঘর থেকে যাচ্ছে, আমার মা বড় মেয়ে চিৎকার করে উঠলো, বাবা তুমি খালি পায়ে যাচ্ছ, বাবা তুমি খালি পায়ে যাচ্ছ। আমার তো ছেলেকে আমি তো ভ্রুক্ষেপ করতে পারছি না, আমাকে টেনে হিচে নিয়ে যাচ্ছে ঘরে। তখন আমার ওয়াইফ, আমার বোন তারা ছিলেন, বিশেষ করে আমার ওয়াইফ জোরপূর্বক তখন আমাকে নিয়ে যাচ্ছে, উনি প্রতিবাদ করে আমাকে পিছন থেকে আটকানোর চেষ্টা করছেন। 4-5 জন অস্ত্রধারী লোক আমাকে টেনে নিয়ে যাচ্ছেন, আমার ওয়াইফ আমার বোন পিছন থেকে আমাকে রাখার চেষ্টা করছেন। এই ধস্তাধস্তির মধ্যে আমার মেয়ে বারবার চিৎকার করছে, বাবা তুমি খালি পায়ে যাচ্ছ তুমি। যখন দেখলো যে আমি সিঁড়িতে নিয়ে গেছি, তখন দৌড়ে যে সুরাক থেকে আমার জুতোটা বুকের ভিতরে নিয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়ানো শুরু করলো, বাবা তুমি খালি পেয়ে যাচ্ছ, বাবা তুমি খালি পেয়ে যাচ্ছ। আমার খুব এই মুহূর্তটা আমার 8টি বছর আমাকে পীড়া দিয়েছে। আমি অন্তত একটু মেয়েটাকে আদর, যদি জানতাম যে এভাবে বিচ্ছিন্ন হয়ে যায় পরিবার থেকে, হয়তো একটু বয়স তখন কত ছিল? তখন আমার বড় মেয়ের বয়স 4 বছর, ছোট মেয়ের বয়স 3 বছর। ছোট মেয়ে কিছু বুঝতে পারেনি, কিন্তু বড় মেয়ে বুঝতে পারছিল, এবং সে পিছিয়ে পিছিয়ে আমার পিছিয়ে ওরা আমাকে টেনে এসে নিয়ে যাচ্ছে। আর ওই জুতো দুটো বড়, আমার জুতোগুলোর পুরো বুক ভরে গিয়েছিল, দুই হাতে আমার জুতো ধরে পিছনে দৌড়াচ্ছিল, বলছে বাবা তুমি খালি পেয়ে যাচ্ছ, বাবা তুমি খালি পেয়ে যাচ্ছ। এই যে নিয়ে গেল, এরপর সন্তান, স্ত্রী, অর্থাৎ পুরো পরিবারের সাথে 8 বছর আপনি বিচ্ছিন্ন। আমি সেই জায়গাটাতে আসবো, তার আগে একটু জানতে চাই যে এই 2016 সালে আপনাকে যে নিয়ে যাওয়া হলো আগস্টে, ওই বছরই সেপ্টেম্বরে খুব সম্ভবত আপনার বাবাকে যে আপনার মানবতা বিরোধী অপরাধে তাকে ফাঁসিতে ঝোলানো হলো, আপনি সন্তান হিসেবে জানাজাতেও অংশ নিতে পারেননি, বাবার সাথে শেষ দেখাও হয়নি। খবরটা কি পেয়েছিলেন যে আপনার বাবাকে এভাবে? যখন আমি নিজেকে একটি অন্ধকার ঘরে আবিষ্কার করি, চোখ বাঁধা অবস্থায়, হাত করা পর অবস্থায়, তখন আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে এই অন্ধকার ঘরে হয়তো আমাকে 24 ঘন্টার বেশি থাকতে হবে না, কারণ সংবিধানের বিধান গ্রেফতার করার পর 24 ঘন্টার ভিতরে আদালতে হাজির করতে হয়। আমি তখনও আশঙ্কা চেপে বসছিল, যেটা তো স্বাভাবিক না, এভাবে চোখ বেঁধে হাত করার পরে নিয়ে আসাটা তো স্বাভাবিক নয়। কিন্তু নিজেকে যখন সান্ত্বনা দিচ্ছিলাম না, 24 ঘন্টা বেশি এখানে থাকতে হবে না, আমি দেখলাম 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে 3 মাস যখন হয়ে গেল, তখন আমি বুঝতে পারলাম যে গুমের ব্যাপারে আমি মানবাধিকার কর্মী হিসেবে প্রতিবাদ করছি, সেই গুমের শিকারী আপনি হয়েছেন। আমার পিতার ফাঁসির কয়েকদিন আগে আমি সেই নিজে সেই গুমের শিকার হয়ে পড়েছি। যারা আমাকে বন্দি করে রেখেছিল, মাঝে মাঝে খাবার দিতে আসতো, তাদেরকে আমি আকুতি মিনতি করতাম যে অন্ধকার ঘরে 3টি মাস হয়ে গেল, মেনে নিলাম আমাকে এখানে থেকে ছাড়বেন না, মেনে নিলাম আমার পরিবারের সাথে যোগাযোগ করতে দেবেন না, কিন্তু যে পিতার জন্য আমি সংগ্রাম করছিলাম, যে পিতার জন্য আদালতের বাইরে আন্দোলন করছিলাম, এতটুকু জানার অধিকার নাই যে আমার পিতা কি বেঁচে আছেন নাকি তাকে হত্যা করা হয়েছে। শেষ সাক্ষাতে আমার পিতা আমাকে বলেছিলেন, আমি খুব ইমোশনাল ছিলাম, যে কিছুই মানছে না, আইন সংবিধান কিছুই মানছে না। উনি আমার কাঁধে হাত দিয়ে বলেছিলেন যে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আর যদি আমার ফাঁসি হয়ে যায় জানাজা নামাজটা তুমি পড়ায়ো। আমি তাদেরকে বললাম যে আমার পিতার শেষ ইচ্ছা ছিল জানাজা নামাজটার জন্য আমি পড়াই। ওনার জানাজা নামাজটা কে পড়ালো, লাশটা কোথায় দাফন করা হলো, আর ফাঁসির আগে পরিবারের সাথে শেষ সাক্ষাৎ করতে দেন। যে পিতার জন্য আমি পরিবার, ক্যারিয়ার সব ছেড়ে পিতার জন্য আন্দোলন করছিলাম, যুদ্ধ করছিলাম, সেই পিতার শেষ সাক্ষাতে আমার জন্য কি বলে গেলেন, এতটুকু জানার অধিকার কি সন্তান হিসেবে আমার নাই? তোরা উত্তর দিত, আমাদের কাছে কিছু করার নেই, উপরের নির্দেশ। আমি বারবার বলতাম যে হয় আমাকে বলুন আমার পিতার কি অবস্থা হলো, অথবা আমাকে মেরে ফেলেন, এভাবে বেঁচে থাকা আমার জন্য মৃত্যুর চেয়ে কঠিন। আমাকে মনে হতো জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা কোনো উত্তর দিতে পারতো না। আমি জানতে পারিনি, বছর পর বছর আমি জানতে পারিনি। আনুমানিক 3 বছর যখন হয়ে গেছে আমার বন্দি জীবন, আনুমানিক, আমি তো সময় বুঝতে পারতাম না, আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়তাম বারবার। এটা তো নেওয়া যায় না, আলো বাতাসহীন, সময় বোঝা যায় না, একটা মানুষের সাথে কথা বলা যায় না। 3 বছরের মাথায় আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, এর আগে অনেকবার অসুস্থ হয়েছে। 3 বছরের মাথায় খুব অসুস্থ হয়ে গেলাম, দাঁতে দাঁত লেগে গিয়েছিল, চোখ উল্টে গিয়েছিল, খিচুড়ির মতো হচ্ছিল। মজার ব্যাপার হচ্ছে বন্দিশালায় তারা ন্যূনতম জিনিস, যেমন একটা ঘড়ি, একটু পরার কিছু, একটা বালিশ, কিছুই দিত না। আবার একই সময় কোনো বন্দি যাতে মারা না যায় এই জন্য সব ধরনের ব্যবস্থা ছিল। যখন আমার খিচুড়ির মতো অবস্থা শুরু হয়ে গেল, গার্ডরা দেখলো এই অবস্থা হচ্ছে, সঙ্গে সঙ্গে ডাক্তার চলে আসলো, কথাবার্তা বুঝতে পারলাম ডাক্তার এসছে, এর আগে উহর এসছে, ব্লাড প্রেশার মেশিন দিয়ে রক্তচাপ মাপছিল, ব্লাড সুগার মাপছিল, এমনকি ইসিজিও তারা করছিল। মানে একটি হাসপাতালের
ইমার্জেন্সি রুমে যা যা থাকা দরকার সবকিছু সব এখানে ছিল, কিন্তু তারা শুধু ততটুকুই দিত যতটুকু একজন মানুষের জীবিত থাকার জন্য প্রয়োজন। তারা একজনকে বাঁচার জন্য ন্যূনতম উপায় উপকরণ দেবে না, আবার একজন বন্দী যদি মারা না যায় সেই ব্যাপারটাও তারা হতে দিত না। বাঁচতেও দেবে না, মরতেও দেবে না। ভোগান থেকে বিলম্বিত করা, মৃত্যুর চেয়ে কঠিন অভিজ্ঞতা দেওয়ার প্রক্রিয়া সেখানে হচ্ছিল, যেখানে আমাকে রাখা হয়েছিল। আমি আপনার এই দীর্ঘ কষ্টের কথা, অভিজ্ঞতার কথা জানবো, তার আগে সময় হয়েছে একটি বিরতিতে যাবার। আমি বিরতির পরে এসে বাকি কিছু কথা আপনার থেকে জানবো। সুপ্রিয় দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন ব্যারিস্টার আরমান। আচ্ছা, আমি একটা বিষয় আপনার থেকে জানতে চাই, যেহেতু আপনি একজন আইনজীবী, আপনার বাবা এভাবে মারা গেলেন, যত বড় অপরাধী হোক না কেন, সে যত বড় অপরাধের সাজায় সে ভোগ করুক না কেন, আইন কি মানে এমন কিছু বলে কিনা যে পিতামাতার মৃত্যুর পরেও কি সন্তানের সাথে দেখা হওয়ার এই সুযোগটা কি আইন দেয় না? মানে আমি আসলে একজন সাধারণ মানুষ হিসেবেই আপনার কাছে, একজন আইনজীবী যেহেতু আপনি, আমি কথাটা জানতে চাই যে আইনে কি এমন কিছু আছে কিনা। আসলে আইন তো দূরে থাক, ন্যূনতম মানুষ হিসেবে তাকে অধিকার মানুষের থাকে, সেটাও তারা দেয়নি। আমি তো এভাবে বলি যে মানুষ তো দূরে থেকে একটি পশুর অধিকারটাও আমাদের দেওয়া হতো না সে জায়গাটায়। একটি অন্ধকার ঘরে, আলো বাতাসহীন ঘরে যদি একজন পশু পাখি, একটি গরু বা একটি পোষা পাখিকে যদি অন্ধকারে বছর পর বছর রেখে দেওয়া হয়, সে বাঁচবে না। মানুষকে কীভাবে আচরণ করা হয়, আমি আইনজীবী হিসেবে কথা বলছি, একজন মানুষ হিসেবে কথা বলছি। আপনি একটু বিবেককে কাজে লাগান। আমি আইনের খুঁটিনাটিতে যাব না, আইনে অনেক বড় কথা বলা আছে। এটা সরাসরি সংবিধান লঙ্ঘন। বাংলাদেশ সংবিধান অনুযায়ী সংবিধানের লঙ্ঘন মৃত্যুদণ্ড। এই সংবিধানের তো লঙ্ঘন, আইনের লঙ্ঘন তো অবশ্যই। ন্যূনতম মানুষ হিসেবে কী বলে এটাকে? আমার তো মনে হতো যে আমাকে যদি হত্যা করা হতো হয়তো আমার কষ্টটা কম হতো। সবচেয়ে বেশি খারাপ লাগতো আমার দুটি কন্যা সন্তানের জন্য। আমার বারবার মনে হতো যে আমি যদি জানতাম এভাবে বিচ্ছিন্ন হয়ে যাব, আমি তো তাদেরকে আর কিছু না একটা আদর করে দিয়ে আসতে পারতাম। আমার দুটি মেয়ে 8টি বছর জানতেও পারেনি তাদের পিতা বেঁচে আছে না মারা গেছে। তারা বারবার প্রশ্ন করতো যে বাবা কেন ঘরে আসে না। যখন বুঝতো যে বাবা আসছে, তখন তারা জিজ্ঞেস করতো বাবার কি হয়েছে। এটাও তারা কেউ বুঝতে পারতো না। বাবা, কেউ বলছে না বাবা কেন ঘরে আসে না, কেউ বলছে না বাবার কি হয়েছে। এই প্রশ্নের উত্তর তারা কখনো পেত না। বারবার জিজ্ঞেস করতো। যে বছর আমাকে গুম করা হয়, সে বছর আমার বড় মেয়ে পরীক্ষা খুব ভালো রেজাল্ট করে। সে রেজাল্ট কার্ড দৌড়ে ঘরে আসে, এসে মাকে বলে যে বাবা আমার রেজাল্টের ছবিটা বাবাকে পাঠাও। অনেকদিন বাবা ঘরে আসে না। যখন এই রেজাল্টের ছবিটা দেখবে আমি এত ভালো রেজাল্ট করছি, তো না আসে পারবে না, ছবিটা একটু বাবাকে পাঠাও। কি উত্তর দেবে এই বাচ্চার কথার? উত্তর ছিল না। আমার মেয়ে কিছুদিন পর হাত কেটে যায়, দুর্ঘটনা করে হাত কেটে যায় ছোটো মেয়েটার। তাকে 4টি সেলাই দিতে হয়। যখন তার সেলাই দিচ্ছিল, সে চিৎকার করে মাকে বলছো, মা এই যে আমার হাত থেকে রক্ত পড়তেছে, ভিডিও করে বাবাকে পাঠাও। বাবা যখন দেখবে আমার রক্ত পড়তেছে তখন না সে পারবে না, বাবাকে ভিডিওটা পাঠাও। কোনো উত্তর ছিল না এই বাচ্চাটার। কী উত্তর দেবে? অনেক বছর যখন হয়ে গেল, আমার মেয়ের আমি যে ঘরে আসতাম দৌড়ে আমার কোলে বসতো। তোর আমার বড় মেয়ে যখন বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, একদিন তার মাকে বলছে, মা আমি তো বড় হয়ে যাচ্ছি, বাবা কবে আসবে? বাবা যদি আরো দেরি করে আসে আমি তো বাবার কোলে উঠতে পারবো না। এই বাচ্চাদের এই আকুতি মিনতির উত্তর খেয়ে দেবে? এর কোনো উত্তর নেই। আমার বাচ্চারা এত আতঙ্কগ্রস্ত ছিল যে তারা একটি কথা উল্লেখ্য যে আমি যখন গুম ছিলাম তখন আমার পরিবার সক্রিয় ছিল। তারা আমার ব্যাপারে সব জায়গায় আন্দোলন করে বেরিয়েছেন, সব জায়গায় যাওয়ার চেষ্টা করেছেন। পরিবার কি তখন মানে সহযোগিতা কি পেয়েছে কারো থেকে? মানে আপনি পরে যেটা জানতে পেরেছেন, পরিবার আসলে ওই সময়টা ঠিক কী অবস্থার মধ্যে দিয়ে গেছে? মানে সবচেয়ে বড় কথা হচ্ছে ভীতির পরিবেশ। গুমের এটাই ছিল উদ্দেশ্য, এমন একটি ভীতির পরিবেশ সৃষ্টি করা যাতে কেউ সরকারের বিরুদ্ধে টু শব্দ না করতে পারে। আমরা দেখেছি ভয় মানুষকে কি করে।
মানুষ রক্তের সম্পর্কে মানুষ ভুলে যায় ভয়ের কারণে। আমরা দেখেছি যে আমাদের অনেক কাছের আত্মীয় আমাদের ভুলে গিয়েছে, আমাদের অনেক কাছের বন্ধুরাও আমাদের ফোন ধরতো না। এমন অবস্থা হয়েছে যে বিভিন্ন সময় দেখা হলে, বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলে অন্যরা দেখা না করে অন্য দিক দিয়ে চলে যেত, যেহেতু আমাদের সামনে আসলে কথা বলতে হবে। কিন্তু আবার এটাও দেখেছি যাদের সাথে আমাদের পরিচয় নাই, যাদের সাথে আমাদের কথা নাই, তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন, আমাদের সাথে কথা বলেছেন, একসাথে আমরা কাজ করেছি। আমাকে নাম উল্লেখ করতেই হবে, সেটা হচ্ছে গিয়ে মায়ের ডাক নামক সংগঠন এবং এর কোঅর্ডিনেটর সঞ্জিদা তুলি আমার পরিবারের সাথে যোগাযোগ করে রক্ষা করেছে। যখন আমাদের আত্মীয়স্বজন আমাদের সাথে কথা বলতো না, আমাদের নিকট আত্মীয়রা যখন আমাদের ফোন ধরতো না, আমার পরিবার বুঝতো না যে কীভাবে তারা কী করবে, তারা যখন কিংকর্ত মুড ছিল, তারা অনেক কাজ করে হয়রান হয়ে গিয়েছিল, তখন একটি আস্থার জায়গা ছিল মায়ের ডাক নামক সংগঠন এবং এর কোঅর্ডিনেটর সঞ্জিদা তুলি আমার পরিবারের সাথে যোগাযোগ করে তাদেরকে বলে যে আমাদের কাজ করতে হবে, কথা বলতে হবে। এবং মায়ের ডাক নামক সংগঠন ছিল আমাদের মিলন মেলা, এই ভুক্তভোগীদের, সেখানে একসঙ্গে তারা কথা বলতো, নিজেদের দুঃখ শেয়ার করে একটু হলেও তারা সাহস পেত। এই মায়ের ডাকের মাধ্যমে আমার পরিবার আবার রাস্তায় নামার সাহস পায়, আন্দোলন করার সাহস পায় এবং শেষ পর্যন্ত একসাথে কাজ করে গিয়েছে। এই যে মায়ের ডাকের কথা যে বলছিলেন, সঞ্জিদা ইসলাম তুলি দীর্ঘদিন ধরে আপনার এই কষ্ট সংগ্রাম করে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। আমরা সম্প্রতি একটি ভিডিওতে দেখেছি যে তারই আপন ভাই সাজেদুল ইসলাম সুমন, যিনি আজও ফিরে আসেননি এবং তার মা আপনার হাত ধরে বলছেন যে আমার বাবা, আমার সন্তানকে দেখেছো কিনা। তো এই জায়গাটা থেকে নিজেকে আসলে কি সৌভাগ্যবান মনে হয় কিনা যে আপনার সাথেই গুম হওয়া অনেক ব্যক্তি কিন্তু আজও ফিরে আসেননি এবং তাদের সাথে কি হয়েছে যেটা আমরাও আজ পর্যন্ত কেউ জানি না। তো সেই জায়গাটা থেকে আসলে নিজেকে কিভাবে দেখেন? আমি মনে করি যে আজকে আমি আপনার সামনে বসে কথা বলছি, এটাই প্রমাণ করেছে জীবন মৃত্যু কোনো মানুষের হাতে নয়। আমি এভাবে বলি যে ফ্যাসিবাদী সরকার যদি 24 ঘন্টা আগেও সুনির্দিষ্টভাবে জানতো যে 24 ঘন্টা পর তাদের দেশ ত্যাগ করতে বাধ্য হবে তারা, তাহলে আমরা যারা আয়না ঘরে ছিলাম আমরা কেউ হয়তো জীবিত বেরোতে পারতাম না। তাদেরকে যেদিন ফ্যাসিস্ট পদত্যাগ করতে বাধ্য হয়, সেই দিনও সে এই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল তাকে সরকার থেকে ক্ষমতা ছাড়তে হবে এবং শেষ পর্যন্ত দেশ ত্যাগ করার যে সুটকেস বাঁধার বেশি সময় সে পায়নি। আমি মনে করি যে সৃষ্টিকর্তা নিজ হাতে আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন। আমি এভাবে বলি যে আমার অন্ধকার ঘরে যখন আমি বসে থাকতাম তখন আমি নিজেকে বলতাম যে আমি সেই নির্বোধ যে ইংল্যান্ডে পড়াশোনা করেছে, আমার চাইলেই সুযোগ ছিল ইংল্যান্ডে একটি শান্তিময় জীবন যাপন করার, কিন্তু আমি সেই নির্বোধ যে বিশ্বাস করেছি যে মানুষের ভাগ্য আমি পরিবর্তন করতে পারবো। আমি সেই নির্বোধ যে বাংলাদেশের বিচার ব্যবস্থা আমার আস্থা ছিল। আমি সেই নির্বোধ যে মনে করেছে সংবিধান আমাকে প্রোটেকশন দেবে, যে জন্য আমি সেই ইংল্যান্ড ছেড়ে দেশে চলে এসেছি যে আমি কাজ করবো মানুষের জন্য, আমি কাজ করবো সমাজকে পরিবর্তন করার জন্য। মনে মনে বলতাম যে আল্লাহ যদি আমাকে জীবিত বের করে তাহলে আমি বাচ্চাদেরকে নিয়ে পরিবার নিয়ে দেশ থেকে চলে যাওয়ার কোনোদিন এই দেশের দিকে ঘুরে তাকাবো না। এই যে সময় গড়াতে গড়াতে দিন মাস বছর পেরিয়ে 8 বছর হয়ে গেল, মানে যত সময় গড়াচ্ছিল একটা সময় পর কি ভেবেছিলেন কখনো পরিবারের কাছে ফিরতে পারবেন, সন্তানদের মুখ দেখতে পারবেন? এই আশা আমি ছেড়ে দিয়েছিলাম। যেদিন আমাকে বের করছে আমি মনে করেছি যে আমাকে হত্যা করা হচ্ছে। আমি সূরা ইয়াসিন পড়ছিলাম যে তার মৃত্যুটা সহজ হয়, কিন্তু পরে জানতে পারলাম যে কিছু বাচ্চা ছেলেমেয়ের শাহাদাতের বিনিময়ে আমি আবার মুক্ত হয়েছে। আমি যেটা বলছিলাম যে দেশ থেকে সিদ্ধান্ত আমার ভিতরে প্রবল ছিল, কিন্তু যখন আপনি সুমন ভাইয়ের কথা বললেন, যখন সুমন ভাইয়ের মেয়েদের দিকে তাকাই, যখন মনে পড়ে যে কয়েকদিন আগে এই মেয়ে আমার মেয়ে একসাথে রাস্তায় ছিল আমাদের ছবি হাতে নিয়ে এবং তার উত্তর খুঁজছিল আমার বাবার কোথায়। এখনও সুমনের মেয়ে উত্তর পায়নি তার বাবা কোথায়। এখনও সুমন ভাইয়ের মা আমার হাত থেকে বলে যে বাবা তুই সঙ্গে দেখছো নাকি। যখন তাদের এই চোখের চাহনি দেখি, তাদের কান্না দেখি, তখন আমি বলি না, আমি দেশ থেকে চলে যেতে পারবো না। সৃষ্টিকর্তা আমাকে জীবিত রেখেছেন, আমাকে তাদের জন্য কথা বলতে হবে যারা আর জীবিত বেরোতে পারেনি। আমাকে তাদের জন্য কথা বলতে হবে যারা জীবিত বের হলেও তাদের জীবন ধ্বংস হয়ে গিয়েছে, তারা এত বেশি মানসিক যন্ত্রণা এবং ট্রমার মধ্যে আছে যে তারা কিছুই করতে পারছে না। গুমের একটা বড় অংশ ছাত্র ছিল যখন তাদের গুম করা হয়েছিল, তারা আর পড়াশোনা শেষ করতে পারেনি, ডিগ্রি নেই, চাকরিও করতে পারছে না।
দুই একজনটি ছোটো করে ব্যবসা করার চেষ্টা করছে। মানুষের মধ্যে ভীতি এখনও প্রবল, তাদের সাথে ব্যবসা করতে মানুষজন ভয় পায়। এই ভীতির কথাটা থেকে একটু আসতে চাই যে আমাদের এখানে গুম হওয়া অনেক ব্যক্তি যারা ফিরে এসেছেন বা যারা ফিরে আসেননি তাদের পরিবারের সদস্যরাও এসেছেন। আপনি একজন প্রত্যক্ষদর্শী, আয়নাঘরের দীর্ঘ 8 বছর সেখানে কাটিয়েছেন। এই ভয়াবহতা, ওইখানকার যে চিত্র, সেটি একটু আপনার মুখ থেকে জানতে চাই। ওখানে নির্যাতন অত্যাচারের চিত্র কেমন ছিল, খাবার দাবার বা ওখানকার জীবনটা কেমন ছিল? আসলে স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারতেন কিনা, খাওয়া দাওয়া করতে পারতেন কিনা, বাথরুমে যাওয়ার 10টা সাধারণ মানুষ যেভাবে চায় সেভাবে কি আসলে সম্ভব হতো কিনা? সবচেয়ে বড় কষ্ট ছিল যে তার সময় বলতো না কটা বাজে। বারবার বলতাম যে যদি আপনি সময় না বলে আমি নামাজ পড়ো কীভাবে? যুক্তরাষ্ট্র উপরে নির্দেশ, সময়টা বলা যাবে না। আমাকে মনে হতো জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়েছে। একমাত্র সময় আন্দাজ করতাম খাবার দেখে। যখন রুটি সবজি আসতো তখন ধারণা করতাম বাইরে সকাল হয়েছে। চোখ কি বাধায় থাকতো? হ্যান্ডকাপ লাগানোই থাকতো? যখন সব 24 ঘন্টা হাত করা পরানো এবং চোখ বাঁধা অবস্থা থাকতো। মধ্যরাত থেকে হাত করা পেছন দিকে দিয়ে দেওয়া হতো যাতে আমরা ঘুমাতে না পারি ঠিক মতো। প্রয়োজন হলে হাত করা দিয়ে আওয়াজ করতে হতো, তারপর কেউ আসতো। মুখ দিয়ে আওয়াজ করা যেত না, যাতে অন্য বন্দীরা বুঝতে না পারে যে পাশের সেলে একজন বন্দী আছে। খাবার সময় আসলে খাবার দিয়ে ডান হাতটা খুলে দিত, বাম হাত থেকে হাত করে ঝুলতো, আর চোখটা হালকা লুজ করে দিয়ে বলতো যে দেয়ালের দিকে মুখ করে খাবার খেতে। যখন টয়লেটে যাওয়ার আমাদের প্রয়োজন হতো তখন হাত করে দিয়ে দোহার দরজা আওয়াজ করতে হতো। তখন তারা আসলে বাম হাতটা খুলে দিত, ডান হাতে হাত করে। খুব ইমার্জেন্সি যদি হতো তারা কি অনেকবার এরকম হয়েছে যে আমরা আওয়াজ দিচ্ছি কেউ আসছে না, আমাদের কাপড় নষ্ট হয়ে গেছে। এই কথা মুখ দিয়ে বলা খুব সহজ, কিন্তু খুব কষ্টের একটা অভিজ্ঞতা। আত্মমর্যাদায় বিলীন হয়ে যায়। মানুষ হিসেবে মনে হয় যে আমি কি মানুষ নাকি পশু, যে আমার টয়লেটে যাওয়া প্রয়োজন কিন্তু যেতে পারছি না, হাত ব্যথা অবস্থা, চোখ ব্যথা পড়ে আছে। আমার অনেক সময় এরকম হয়েছে যে আমার বুকের এরকম চাপ অনুভব করছি যে মনে হচ্ছে শ্বাস নিতে পারছি না। চিৎকার করে বলতেছি আমি শ্বাস নিতে পারছি না, কেউ আসছে না। অনেকবার এরকম আছে। আমি ধরে নিয়েছি আমি মৃত্যুবরণ করেছি। আমি সূরা ইয়াসিন পড়ে শাহাদাত পড়ে জয়ের আমি এখনই আমার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে যাচ্ছে, কিন্তু কেউ পাইনি। অনেক রাত এরকম হয়েছে। এই যে অসহায়ত্ব, এই যে মানে মানুষ হিসেবে নিজে বোঝা হয় না যে আমি কি মানুষ না পশু। হাত পেছন দিকে বাঁধা, চোখ একটু লুজ করে আমি একটু দেখতে, আমার নিজের শরীরটাকে আমি দেখতে পাচ্ছি। আমি হঠাৎ করে একদিন কি একটু নড়াচড়া করছে, তাকিয়ে দেখি ইঁদুর আমার গায়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কিছুই করতে পারছি না। তেলা পোকা আর ছ্যাঙ্গা গায়ের উপর দিয়ে চলাচল করছে। শীতকালে পিঁপড়া গায়ের উপর দিয়ে চলাচল করছে, কিছুই করতে পারছি না। এই যে অসহায়ত্ব, এটা ভাষায় বলা সম্ভব না। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তই তো আতঙ্ক ভয়ের মধ্যে দিয়েই কেটেছে 8টি বছরের পরেও কি উল্লেখযোগ্য কোনো দিন বা ঘটনার কথা আপনার কি মনে আছে এই মুহূর্তে? সবচেয়ে যেটা মনে হয় সবচেয়ে কঠিন অবস্থা ছিল যখন অন্যজনকে টর্চারের আওয়াজটা কানে আসতো। টর্চারগুলো তারা করতো রাতের বেলায়। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ শিশির মতো চিৎকার করত, সেই শব্দ যখন আপনার কানে আসছে এবং তাদের লাঠি দিয়ে পেটানো হচ্ছে, এবং সবচেয়ে বেশি চিৎকার তারা করতো যখন তাদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আর আমি খুব কাছ থেকে আমি কানে শুনতে পাচ্ছি এবং মনের মধ্যে কাজ করছে যে কখন আমি ওই লোকটার অবস্থায় থাকবো। এই যে পরিস্থিতি, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। ওই আতঙ্ক নিয়ে বেঁচে থাকাচ্ছে। আমার কাছে মনে হতো যদি এখন আমাকে গুলি করে মেরে ফেলতো, আমার প্রতি একটা এহসান করা হতো, আমার প্রতি দয়া করা হতো। মাঝে মাঝে আমি যদি আমার ধর্মে, আমার ইসলামে যদি আত্মহত্যা বৈধ থাকতো, হয়তো আমি সর্বশক্তি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করতাম। কিন্তু শুধুমাত্র পরকালে বিশ্বাস থাকার কারণে, কোরআনের ছোট্ট জ্ঞান থাকার কারণে আমি আত্মহত্যা করতে পারি নাই। নাহলে ওই অবস্থা মৃত্যু 1000 গুণ ভালো ওই অবস্থা থেকে। এবং সবচেয়ে কষ্ট লাগতো পরিবারের কথা, মায়ের কথা, স্ত্রীর কথা, বাচ্চাদের কথা। যে পিতাকে ফাঁসির কাজটা রেখে আসছে সেই পিতার কী অবস্থা, তাকে ফাঁসি দিল কি দিল না, বেঁচে আছে কি বাঁচে। এই যে অনিশ্চয়তার একটা অবস্থা, তাও দিনের পর দিন না, মাসের পর মাস না, বছরের পর বছর না, এই অবস্থায় বেঁচে থাকা মৃত্যু 1000 গুণ ভালো। আমাকে যখন বন্দি করে নিয়ে যায়, আমার ছিল 110 কেজি ওজন। আপনারা সবাই দেখেছেন যখন আমাকে বের করে দেন তখন 49 কেজি ওজন হয়ে গেছিল। আমার হাড্ডি ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না। পুষ্টির অভাবে আমার 2 চোখে ছানি পড়ে গিয়েছিল। যখন আমি মুক্ত হই তখন আমি কিছুই চোখে দেখছিলাম না। আমার কাছে মনে হচ্ছে সব কিছু কুয়াশায় ভরা, এরকম মনে হচ্ছিল। আমরা যে আরপিএম যে একটা চেয়ার দেখেছি, আপনি নিজেও গিয়েছিলেন পরিদর্শনে প্রধান উপদেষ্টা সহ, এই চেয়ার কি আপনি ওখানে থাকা অবস্থায় কি দেখেছিলেন কিনা? আমি খুব অল্প সংখ্যকদের মধ্যে একজন সৌভাগ্যবান যাকে সেসব ভয়ঙ্কর টর্চারের মুখোমুখি করা হয়নি।
ইলেকট্রিক নর্মালি যাদের কাছ থেকে কোনো তথ্য আদায় করা থাকে তাদেরকে এই কাজ করে, ইলেকট্রিক চেয়ারে ঘোরায়, ইলেকট্রিক শক দেয়, ওয়াটার বোর্ডিংতে আরও অসংখ্য অবর্ণনীয় অত্যাচার রয়েছে। ড্রিল মেশিন দিয়ে হাঁটু ফুটো করে দেওয়া হয়, গুলি করে হাঁটু আলাদা করে দেওয়া হয়, পাকেটে ফেলতে বাধ্য হয়, এরকম অনেক অবর্ণনীয় অমানবিক নির্যাতন সে করা হতো। আলহামদুলিল্লাহ আমাকে সেই ধরনের নির্যাতন করা হয়নি, কারণ আমার কাছ থেকে কোনো তথ্য তারা চায়নি। আমাকে তো আমার মুখ বন্ধ করার জন্য সেখানে আটকে রাখা হয়েছিল। আমি যে কাজ করছিলাম, যে সমালোচনা করছিলাম, যার কারণে দেশের বাইরে তৎকালীন ফ্যাসিস্ট সরকার মনে করেছিল যে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এই জন্য আমাকে সেই অত্যাচার করা হয়নি। আমি অত্যাচারের রুমে, টর্চার রুমে আমি গিয়েছি, কিন্তু আমার চিকিৎসার জন্য আমার বন্ধ পরিবেশের কারণে, দুর্গন্ধ এবং ময়লা পরিবেশ থাকার কারণে আমার পায়ে এত একটি ফোড়া হয়ে গিয়েছিল। সেই ফোড়া অপারেশন করতে আমাকে একবার সেই টর্চার রুমে নিয়েছিল তারা, কিন্তু আমাকে টর্চার সেই কক্ষে ফিজিক্যাল টর্চার সেটা করা হয়নি বলে আমি সচক্ষে সেটা দেখিনি। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন যারা নির্যাতন করতো, যে গার্ডরা ছিল, আমাকে বলতে হবে সত্য কথা, অনেক গার্ডের মুখে আমি অনুতাপের সুর শুনেছি। বিভিন্ন সময় গভীর রাতে যখন অন্য গার্ডরা ঘুমাতো, কয়েকজন গার্ড আমার সাথে কথা বলতো। তারা আমাকে বলেছেন যে তারা নিজেরাই অনুতাপে ভোগে যে তাদেরকে কী কাজ করা হচ্ছে। দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে দেশ রক্ষা করার জন্য তারা সশস্ত্র বাহিনীতে যোগদান করেছিলেন। তারা যখন দেখলে তাদেরকে ভাড়াটে খুনির কাজ করা হচ্ছে, তখন তাদের মধ্যে প্রচণ্ড গ্লানি কাজ করতো, প্রচণ্ড অপরাধবোধ কাজ করতো। অনেকে আমার কাছে অশ্রুপাত করতো, কান্না করতো। একজন গার্ড এই কথাও বলেছে যে ভাই, আমি চোখে দেখতে বর্তমানে কথা শুনতাম যে আমি বিয়ে করতে ভয় পাচ্ছি যদি আমার সন্তান হয়। আমি আপনাদের মেয়েদেরকে যখন ফেসবুকে দেখি তারা বাবার জন্য হাহাকার করছে, কান্না করছে, তো আমার মধ্যে এই আশঙ্কা কাজ করে যে আমি এই কাজের সাথে জড়িত, যদি আল্লাহ আমার সন্তানের কোনো বিপদ দেয়, এই ভয়ে বিয়ে করতে পারছি না, এই বলে অঝোর ছাড়া তারা কাঁদতো, আমি কানে শুনতাম। আমার কাছে মনে হয়েছে যে এই যে দেশপ্রেমিক সেনার সত্য থেকে ভাড়াটা কোনো কাজ করা হচ্ছে, এতে তারা বাধ্য হয়েছিল। মেইন ক্রিমিনাল হচ্ছে যারা নীতি নির্ধারণী পর্যায়ে ছিল, রাষ্ট্রযন্ত্রের রাজনৈতিক পর্যায়ে এবং সেনাবাহিনীর মধ্যে যারা নীতি নির্ধারিত পর্যায়ে ছিল, তারাই হয়েছে আসলে এই কাজ করার নীতি নির্ধারিত পর্যায়ে যারা ছিল, তাদের সুযোগ ছিল এখানে ডিসেন্টিং করার, বিরোধিতা করার, বলা যে সম্ভব না। তারাই মেইন দোষী বলে আমি মনে করি। এখানে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার থেকে যাব তার আগে ছোট্ট আরেকটি বিরতিতে। দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে আরেকটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন দীর্ঘ 8 বছর পর গুম থেকে ফেরা ব্যারিস্টার আরমান। আপনি এই যে দীর্ঘ 8 বছর যে গুম ছিলেন, আপনার সন্তানদের কথা, পরিবারের কথা বলছিলেন, এই 8 বছরে তো অনেকগুলো ঈদ রোজা পার করেছেন সেখানে। সেই সময়টা আসলে কি করতেন, বা প্রথম অভিজ্ঞতার কথা যদি জানতে চাই, প্রথম ঈদ বা রোজার অভিজ্ঞতা, জীবনে যেভাবে কখনো চিন্তাও করেননি, কল্পনাও করেননি, সেই জায়গাতে আপনাকে ঈদ বা রোজা পালন করতে হচ্ছে, সেই অভিজ্ঞতাটা যদি একটু সংক্ষেপে আমাদের সাথে শেয়ার করেন। রমজান মাসে সবচেয়ে কষ্ট লাগতো যে রমজান মাসে তারা আমাকে ঘড়িটা দেয়নি। যাতে আমি বারবার বলতাম যে ঠিক আছে, সারা বছর দিয়ে নেই, রমজান মাসে একটা ঘড়ি দেন, একটা কোরআন শরীফ দেন। একজন অন্ধকার ঘরের বন্দি যদি একটু ঘড়ি পায়, তাহলে সরকারের কী ক্ষতি? একজন বন্দি যদি একা বসে কোরআন শরীফ পড়ে, তাহলে সরকারের কী হুমকি? আমাকে এই জিনিস থেকে বঞ্চিত করে সরকারের কী লাভ হচ্ছে? কিন্তু আমি প্রথম রমজানে আমি ঘড়িও পাই নাই, ঘড়ি তো পাই নেই, কোনো সময় পাইনি, কোরআন শরীফটাও পাই নাই। রমজান মাসে আমার সবচেয়ে প্রথম রমজানটা, রোজাটা পরিবারের সবাইকে নিয়ে আমি একসাথে ইফতার করি। আমার মেয়েদের জিলাপি খুব পছন্দ, আমার খুব পছন্দ। আমার মনে আছে আমার প্রথম রমজানের দিন আমাকে জিলাপি খেতে দেওয়া হয়েছিল। আমি সেটা দেখে চোখের পানি ফেলছিলাম, আমার মেয়েদের কথা চিন্তা করছিলাম যে আমার মেয়েদের কেমন আছে, তারা কীভাবে আছে, কীভাবে কাটাচ্ছে তারা এই সময়টা। এই সময় বাবার কথা খুব বেশি মনে হওয়ার কথা একটি কথা বারবার মনে হতো যে আমি তো আমার 2 বাচ্চাকে পেটে ধরি নাই, এভাবে যদি আমার বাচ্চার জন্য এত খারাপ লাগতে পারে, আমার গর্ভধারিণী মার কেমন লাগছে এই সময়টা। আমার যখন ক্ষুধা কষ্ট হতো, আমার বাচ্চাদের কথা মনে হতো, সাথে সাথে মনে হতো আমার মার কেমন লাগছে এই সময়। আমার শীতে যখন আমার শ্বাসটান উঠেছিল, আমার 2 বাচ্চার শ্বাসটান রয়েছে, আমার মতো বংশ জেনেটিক্যালি তারাও পেয়েছে, তাদের কথা মনে হতো। তখন আমার মায়ের কথা বলতো, আমার মার কেমন লাগছে, আমার মা তো আমি শ্বাসটা নিয়ে কীভাবে কষ্ট হয় আমার মা জানে। প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণ বারবার মনে হয় যে সন্তানের কথা মনে হলে মনে হতো মায়ের কথা।
ভাষায় প্রকাশ করা সম্ভব না। রমজান মাসটা তারা বলতেছে রমজান এসছে, রমজান শেষ হয়ে গেল। ঈদের দিন আমার মনে আছে যে আমার সবচেয়ে কষ্ট লাগলো ঈদের দিন। খালি মনে হতো যে কেমন পাষাণ হৃদয়, যে ঈদের দিনের ঈদ উপলক্ষে যদি একটু পরিবারের সাথে কথা বলতে দিত। আমার কাছে মনে হতো জেলখানা মনে হয় একটা স্বর্গের জায়গা। ঈদের জেলখানা তো পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারে, বাচ্চাদের সাথে দেখা করতে পারে। আমরা মনে আছে আমার বাবার জেলখানাটা আমি দেখতাম, ঈদের দিন আমরা বাবার জন্য খাবার রান্না করে নিয়ে যেতাম। খুব ওই সময়টা মনে হতো যে আমার বেঁচে থেকে কী লাভ, পরিবারে কিচ্ছু আমি জানতে পারছি না। আমার জন্য কষ্ট হতো, বাচ্চাদের জন্য কষ্ট হতো। ঈদ, রমজান সবচেয়ে কষ্টের সময় ছিল এই সময়গুলোই। দীর্ঘ 8 বছর আপনি যে জীবন অতিবাহিত করেছেন, এটা আসলে হয়তো বা 8 দিনেও 8 বছরেও বলে শেষ করা সম্ভব না। প্রতিটা মুহূর্তে আপনার কাছে ছিল অত্যন্ত ভয়ের। আমরা সম্প্রতি একটি ভিডিও দেখেছি যেটি ভাইরাল হয়েছে খুব, যে আপনি হেঁটে আসছেন, পরনে হচ্ছে একটি লুঙ্গি, একটি গেঞ্জি, একটি গামছা রয়েছে, যেটি আসলে সিনেমার কাহিনীকেও হার মানে, এতটাই করুণ। এই দিনের ঘটনাটা, আপনি যে মুক্তি পেলেন, এই ঘটনাটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমি যখন আমাকে তারা নামিয়ে নিয়ে গেলো, আমি মনে করেছি যে তারা আমাকে আসলে হেয়ালি করছে, আমাকে আসলে হত্যা করবে। আমি তখনও সূরা ইয়াসিন পড়ছি, অপেক্ষায় ছিলাম কখন একটি গুলির আওয়াজ শুনবো, সব শেষ হয়ে যাবে। কিন্তু দেখলাম যে কোনো গুলির আওয়াজ আসছে না, আমি পোকামাকের আওয়াজ শুনছি। তখন সাহস করে চোখ, আমার গামছা দিয়ে চোখ বাঁধা ছিল, গামছা দিয়ে হাত ছিল। আপনার যে গলায় যে গামছাটা দেখেছেন ভিডিওতে, ওইটা দিয়ে আমার চোখ হাত বাঁধা ছিল, দুটো ছিল এখানে। তো আমি যখন সাহস করে দেখলাম যে চোখ খুলতে পারি, কিন্তু চোখ খুলে ফেলেছি, হাত খুলে ফেললাম। তখন আমি দেখলাম যে একটি পিছনে ঝোপঝাড় আর দূরে একটি মাঠ, আর মাঠের মধ্যে দূরে একটি আলো দেখা যাচ্ছে। আমার 2 চোখে ছানি পড়ে গেছে, সব আবছা দেখছিলাম। তখন আমি অনেক কষ্টে সাহস জোগাড় করে আলোর দিকে হাঁটা শুরু করলাম। আর আলোর কাছাকাছি যে দেখতে পেলাম এটা একটি কনস্ট্রাকশন সাইট, সেটি সাইনবোর্ড রয়েছে, সেখানে দেখা দিয়াবাড়ি উত্তরা। তখন আমি যখন কাছে যাই, তখন ওখানে একটি কুকুর ছিল, সে ঘেউ ঘেউ শুরু করে দিল। ওই গার্ডরা দৌড়ে আসে, এসে আমাকে দেখে। তখনও তো আমি জানি না যে বিপ্লব হয়ে গিয়েছে। আমি আমার নিজের পরিচয় দিতে ভয় পাচ্ছিলাম। আমার মনে কাজ করছে এখনও তো ফ্যাসিস্ট সরকার বিদ্যমান, আমার পরিচয় দিলে যদি কোনো সমস্যা হয়। আমি তাদেরকে বললাম যে আমার অজ্ঞান পার্টি আমার সব নিয়ে গেছে, আমার বাড়ি মিরপুরে, আমি কীভাবে মিরপুর যাবো এখান থেকে। তখন তারা বললো আপনি এদিক দিকে মেইন রোডে যান, গেলে মেইন রোডে গেলে কিছু একটা করতে পারেন। তো আমাকে যেদিক ধরে দেখিয়ে দিল, ওদিকে হাঁটতে হাঁটতে একসময় মেইন রোডে চলে আসলাম। মেইন রোডে এসে আমি দেখলাম উত্তরা নর্থ মেট্রো রেল স্টেশন। ওই জায়গায় যখন আমি আসি, তখন ফজরের আজান শুনতে পাই। ফজরের আজান শুনতে পারব দেখলাম যে কিছু সবজি বিক্রেতারা বেরিয়ে আসছে। তাদেরকে জিজ্ঞেস করলাম যে আজান শুনতে পাচ্ছে, মসজিদটা কোথায়। তখন তারা মসজিদে আমাকে নিয়ে যায়। মসজিদটা ছিল 15 নম্বর সেক্টর কেন্দ্রে যায় মসজিদ। সেখানে নামাজ পড়ি। নামাজের মধ্যে আমার কাছে আমি চিন্তা আসে যে আমি ইমামের কাছে সাহায্য চাই। এবং নামাজের মধ্যে আমার মনে পড়ে যায় উত্তরায় একটি ইবনে সিনা রয়েছে, ইবনে সিনার একটি ব্রাঞ্চ রয়েছে। সেটা আমার পিতার প্রতিষ্ঠা করে যাওয়া একটি প্রতিষ্ঠান, একটি অলাভজনক প্রতিষ্ঠান এটার। তো আমার মনে আছে ওই প্রতিষ্ঠানের কাগজপত্র আমার হাত দিয়ে হয়েছিল, কিন্তু আমি কোনো মধ্যে ঠিকানা মনে করতে পারছি না। তখন আমি নামাজ শেষে ইমামের কাছে গেলাম, ইমাম সাহেবকে বললাম, একই কথা বললাম, আমি তো পরিচয় দিতে ভয় পাচ্ছি যে আমার সব কিছু নিয়ে গেছে। উত্তরার ইবনে সিনা আমার পরিচিত লোক আছে, ওখানে গেলে আমি সাহায্য পাবো, কীভাবে যাবো। তখন ইমাম সাহেব আমাকে নিজে সেই গেট পর্যন্ত নিয়ে যে বলে সামনে ইবনে সিনা, বলে উনি চলে যান। তখন আমি ইবনে সিনায় ঢুকতে যাই, আমাকে তখন কেউ চিনতে পারেনি। তখন ভোর 6টা বাজে। গার্ড আমাকে বলে যে 9টার দিকে সবাই আসবে, আপনি 9টার দিকে আসেন। এবং আমরা বারবার ভিডিওতে দেখেছি আপনি মুখ আড়াল করছিলেন, মানে তখন ওই আতঙ্কটি আপনার মধ্যে আতঙ্ক কাজ করছে যে হয়তো এক গ্রুপ ছেড়ে দিয়েছে, আরেক গ্রুপ যদি ধরে, অথবা বাহিনী ছেড়ে দিয়েছে, তৎকালীন আওয়ামী গুন্ডারা যদি আমার কোনো ক্ষতি করে, এই ভয় আমি গামছা দিয়ে মুখ ঢেকে ছিলাম যদি আমাকে কেউ চিনতে না পারে। কিন্তু আমাকে ওই সেই মেডিকেল সেন্টারের লোকজনও চিনতে পারছিল না, আমাকে ঢুকতে দিচ্ছিল না। আমি যে রাস্তায় দাঁড়িয়ে থাকলাম, তখন ওরা বলে রাস্তায় দূরে যে দাঁড়ান। আমি রাস্তায় যেয়ে বসে সূরা ইয়াসিন পড়ছিলাম এবং আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম। কিছুক্ষণ পর দেখলাম যে ক্লিনাররা আসলো, তারপর দেখলাম মেডিকেল স্টাফরা আসলো, তারপর দেখলাম একজন স্যুট টাইপের একজন লোক আসছে। তখন আমি দৌড়ে তার কাছে গেলাম, যে বললাম যে আশা করলাম সে চিনতে পারে কিনা। দেখলাম উনি আমাকে চিনতে পারছেন না। তখন আমি ততক্ষণে গেট খুলে গিয়েছে, আমি ভিতরে ঢুকে যাই, যে ওনার কাছে যেয়ে বলি যে আমি হেল্প দরকার। আমি ইংলিশে বলি যে আমি প্রচণ্ড হেল্প, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। তখন উনি বুঝতে পারেন যে আমি সাধারণ আমার পোশাক আশাক যেরকম, আমি সেই ব্যক্তি না। তো আমি তার কাছে একটু মোবাইল দেখতে চাই, আমি মোবাইলটা ইউজ করতে চাই। উনি আমাকে মোবাইলটা দেন। মোবাইলে যে আমি গুগলে আমার নাম সার্চ দিই, তখন আমার আগে সে ছবিতে ভেসে ওঠে। তখন আমি মোবাইলটি নিয়ে আমার মুখের পাশে ধরে আমি বলি, একে আপনি চেনেন?
তখন ওই মুহূর্তে উনি আমাকে চিনতে পারেন এবং উনি আবেগপ্লুত কান্না শুরু করে দেন, আমাকে জড়ায় ধরেন, ধরে বলেন যে আমার দেশ আবার স্বাধীন হয়েছে, ভাইকেও ফেরত পেলাম। তখন আমি তাকে ধরে বললাম, দেশ স্বাধীন হয়েছে মানে? তখন বলেন, আপনি জানেন না? আমি বলেন না। তখন বলেন যে শেখ হাসিনা তো পালাইছেন, দেশ স্বাধীন হয়েছে। আমি মনে আছে তখনই ঠস করে মাটিতে বসে কান্না শুরু করে দেয়, কী বলছেন এটা? তখন তারা আমাকে ধরে নিয়ে তার রুমে নিয়ে যায়, যে কম্পিউটার ওপেন করে আমাকে দেখাতে থাকে। অবিশ্বাস্য আপনার কাছে? বিশ্বাসে দেখি যে বাচ্চা ছেলেমেয়েরা রক্তে গুলির সামনে দাঁড়িয়ে আছে, মারা বাচ্চাদেরকে এগিয়ে দিচ্ছে, যাও যে যারা কলিজার টুকরো সন্তানদেরকে যেখানে মাদের প্রোটেক্ট করার কথা, সেখানে মারা তাদেরকে এগিয়ে দিচ্ছে সামনে আগার জন্য, পিতারা সন্তানদের এগিয়ে দিচ্ছে সেই গুলির সামনে দাঁড়ানোর জন্য। এই চিন্তা আমাদের স্বপ্ন ছিল একদিন যেখানে ধর্মীয় শিক্ষা শিক্ষিত এবং সেকুলার শিক্ষা শিক্ষিত একজন বোরখা পরা মেয়ে, জিন্স পরা মেয়ে এক কাতে দাঁড়িয়ে বলছে যে আমরা আর চাই না, অবসান চাই। এই দৃশ্যই আমাদের স্বপ্ন ছিল। এটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে মানে চিন্তার অতীত একটা বিষয়। এই ঘৃণিত কাজগুলোর সাথে যারা জড়িত ছিল তাদের বিচার কার্য ইতিমধ্যে শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি, আপনারাও সাক্ষ্য দিচ্ছেন। এবং আমি আপনার কাছে জানতে চাই যে এই বিচার প্রক্রিয়া ঠিক আসলে কত দূর, এবং একই সাথে আপনি সম্প্রতি মিডিয়াতে দেখেছি যে আপনি বলেছেন যে যেখানে 15 জন সেনা কর্মকর্তা যাদের সম্প্রতি রায় দেওয়া হয়েছে তাদের কারাগারে পাঠানোর, তাদেরকে যে রাখা হয়েছে ক্যান্টনমেন্টের ভেতরে, সেখানে জেল কোড মানা হচ্ছে কিনা, বা আপনি নিরাপত্তার বিষয় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, এই বিষয়টি আপনার কাছ থেকে একটু জানতে চাই। আসলে বিচার প্রক্রিয়া ঠিক কত দূর, এবং আপনার কি মনে হয় যে বিচারটাকে আসলেই জাতি দেখতে পাবে কিনা? দেখুন, প্রথমত এই তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট জারি হয়েছে এটা কিন্তু আজকে হয়নি, এর আগে কয়েক মাস, প্রায় 6 মাস পূর্বে যখন এই তদন্তটা প্রাথমিক তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়, তখনই তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল। ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল, তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছিল। পাসপোর্ট বাতিল করা থাকা অবস্থায়, ওয়ারেন্ট থাকা অবস্থায় 13 জন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা দেশ ত্যাগ করেছেন। দেশ ত্যাগ করার আগে তারা ক্যান্টনমেন্টের ভিতরে অবস্থান করেছিলেন। এত বড় একজন কর্মকর্তা ক্যান্টনমেন্টে কোথায় আছেন না আছেন, ক্যান্টনমেন্টের দায়িত্বে যারা আছেন তারা জানতো না, এটা হতে পারে না। আমার কাছে আশঙ্কা এটাই যে যারা এখন ক্যান্টনমেন্ট সেনানিবাসের দায়িত্বে আছেন, কীভাবে তারা দেশ ত্যাগ করলো, তাদেরকে এই জবাবদিহি করা হয়েছে কিনা। তারা যদি জানতো তারা দেশ ত্যাগ করছে, তারপর তাদেরকে দেশ ত্যাগ করতে দেওয়া হয়েছে, তাহলে ক্লিয়ারলি তারা দায়িত্ব অবহেলা করেছেন। আর যদি তারা জানতো না যে তারা দেশ ত্যাগ করছে, তাহলে পরিষ্কারভাবে তারা অযোগ্য। এই অবস্থায় যাদেরকে গ্রেফতার আওতায় নাড়া হয়েছে তাদেরকে আবার সেই ক্যান্টনমেন্টের ভিতরেই রাখা হয়েছে। ক্যান্টনমেন্ট জনসাধারণের প্রবেশাধিকার সীমিত, এভাবেই থাকতে হবে, কারণ এখানে দেশের অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এখানে জনগণের এবং সাংবাদিকদের অবাধ বিচরণ এখানে থাকার সুযোগ নাই। সুতরাং এখানে তাদেরকে ভিতরে রাখা হয়েছে। এখানে তারা কী করছে, এই আসামিকে ভিতর থেকে কোনোভাবে এই বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা, তার চেয়ে আশঙ্কার বিষয় যারা এই সেনানিবাসের দায়িত্বে, তারা দায়িত্বে থাকা অবস্থায় 13 জন দেশ ত্যাগ করেছে। এখনও কোনো ধরনের নিয়মের বাইরে যে নিয়ম ভেঙে কোনো কাজ হবে কিনা, এটা তো কোনো রকম দেখার কোনো সুযোগ নেই। আশঙ্কাটা রয়ে যায়। আসলে সবচেয়ে বড় আশঙ্কার বিষয় ফ্যাসিস্ট কোনো একক ব্যক্তি নয়, একটি পুরো রাষ্ট্রযন্ত্রকে ফ্যাসিবাদের কাজে নিয়োজিত করা হয়েছিল। শুধুমাত্র কিছু গুটি কয়েক মাথা দেশ ত্যাগ করেছে, কিন্তু প্রশাসনে থাকা ব্যক্তিগণ, সামরিক বাহিনী থাকা ব্যক্তিগণ এখনও গুরুত্বপূর্ণ পদে বহাল। প্রফেসর ইউনূস সাহেব যখন এসেছিলেন, আমরা আশা করেছিলাম যে একটি শুদ্ধি অভিযান পরিচালনা করে এই ফ্যাসিস্টকে, যারা ফ্যাসিজমের কাজে সহযোগিতা করেছিল, তাদেরকে সরিয়ে নিরপেক্ষ এবং তুলনামূলক নিরপেক্ষ লোকদেরকে এখানে নিয়ে আসা হবে। সেই কাজটা করা হয়নি, এখনও সময় শেষ হয়ে যায়নি। একটি ব্যাপক শুদ্ধি অভিযান যদি না করা যায়, এই বিচার তো দূরে থাক, সামনে ইলেকশন আছে, সেটাও নিরপেক্ষভাবে করা সম্ভব কিনা আমি একজন নাগরিক হিসেবে, একজন ভুক্তভোগী হিসেবে, একজন সাক্ষী হিসেবে আমি শঙ্কিত। আমি নিজের জীবন নিয়ে শঙ্কিত, কারণ ইতিমধ্যে আমি হুমকি পেয়েছি। এবং আমি মনে করি এইভাবে যদি ব্যাপক শুদ্ধি অভিযান না করা যায়, তাহলে এই বিচার কতদূর যেতে পারবে এভাবে আমি সন্দিহান। প্রসিকিউশন টিম জানের ঝুঁকি নিয়ে এই বিচার পরিচালনা করছেন। তদন্ত কমিশনারগণ জানের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করেছেন, কিন্তু এর পরিণতি হবে কি না এ নির্ভর করছে প্রশাসনিক এবং সামরিক বাহিনীর সহযোগিতার উপর। এই সহযোগিতা যদি তারা না করেন, তাহলে এই বিচার স্বচ্ছ হবে না। প্রধান উপদেষ্টাকে
সরকার প্রধানকে অবিলম্বে নিশ্চিত করতে হবে যে এই যারা বন্দী আছে বিচার প্রক্রিয়াটা তারা কি প্রভাবিত করছে এটা। এবং আমার বিশ্বাস তাদেরকে যদি সেনানিবাসের মধ্যে রাখা হয় তাহলে এটার একটি ঝুঁকি রয়ে যায়। অবিলম্বে তাদের জনসম্মুখে আনা উচিত, জেল কোড অনুযায়ী তাদের সুবিধা দেওয়া উচিত এবং জেলকে নিশ্চিত করা উচিত তারা যেন তারা কোনোভাবে বিচারকে প্রভাবিত করতে না পারে। আরেকটি প্রশ্ন আপনার কাছে রয়েছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই একটি সময় আপনার বাবাকে মানবতা বিরোধী অপরাধের রায় যে দেয়া হয়েছিল, তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে একই আদালতে, সেই সরকারেরই এখন বিচার চলছে এবং আপনি নিজে সেখানে একজন সাক্ষী হিসেবে রয়েছেন, সাক্ষ্য দিচ্ছেন। এটা কি আসলে কখনো ভেবেছেন, বা এই অনুভূতিটা যদি আপনার থেকে জানতে চাই একটু সংক্ষেপে যদি বলেন। আমি শুধু কোরআন একটি আয়াতে বারবার মনে পড়ে, আল্লাহ বিল হাকিমিন, আল্লাহ কি সর্বোত্তম বিচারক নন? আমাদের সাথে যেই বিচার প্রক্রিয়াকে ব্যবহার করে, যে আদালতকে ব্যবহার করে অন্যায়ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে পরিণতভাবে আমাদের পিতাদেরকে হত্যা করা হয়েছে, সেখানেই যারা এই কাজ করেছে তারা আসামি কাঠ করে। এটি একটি সৃষ্টিকর্তার বিচার বলে আমি মনে করি। তারপরও আমি আশাবাদ করব যেখানে প্রতিহিংসা পরায়ণ হয়ে নয়, স্বচ্ছ বিচার প্রক্রিয়া বিচার হবে। এখানে কাউকে আসামিদেরকে ন্যায্য অধিকার দিতে হবে, আইনের স্বীকৃত যেসব সুবিধা তাদের পাওয়ার তাদেরকে যেন দেওয়া হয়, বিচারটি যেন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় এবং এর মাধ্যমে এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে জাতিগতভাবে আমরা ঐক্যবদ্ধ হই, আর যেন বিভাজন হয় না পড়ে। আমরাও এমনটাই প্রত্যাশা করি এবং আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি কষ্ট করে এসেছেন আমাদের স্টুডিওতে, আপনার মূল্যবান সময়ের জন্য এসএটিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, এসএটিভির দর্শকদের ধন্যবাদ। জীবন যতদিন সমস্যা ততদিন থাকবেই। জীবনে সমস্যা সবসময় আপনাকে বিপদে ফেলতে আসে না, কখনো এই সমস্যাই জীবনে নতুন দ্বার উন্মোচন করে দেয়। আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো হয়রানি কিংবা নির্যাতনের কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথে। আল্লাহ হাফেজ।